তাকে ছাড়া কল্পনা করতে রুহু কেঁপে ওঠে। তাকে আর একা ছাড়ব না। আমি জানি সে আমায় ভালোবাসে। সে জানেই না আমি তাকে পুরো রাত বুকে জড়িয়ে নির্ঘুম কাটিয়ে দেই। সে ভয় পাবে, তাই একা ছাড়ি না। তাকে বলে দিব ভালোবাসি। আয়োজন করে বলবো, আমাকে হারানোর ভয় আর পেতে হবে না। আমি তার, একান্তই তার, শুধুই তার। আমি জানি সে আমায় ভালোবাসে, তাই আর ডায়েরির পাতা জুড়ে তাকে খুঁজতে হবে না। এখন আর তাকে হারানোর ভয় নেই। সে এখন একান্তই আমার, আমার মায়াবতী, আমার ভালোবাসা। পরের পাতাগুলো উলটপালট করে দেখলাম, সেখানে কিছুই নেই। ডায়েরিটা আগের জায়গায় রেখে দিলাম। এখন আমি তার ভালোবাসাকে ভালোবাসি। মুচকি হেসে দরজার দিকে পা বাড়ালাম। অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দেখলাম খালা সব রেডি করে রেখেছে, তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। মামনি পরীকে দিয়ে পুরো ঘর হেঁটে হেঁটে দাদু বলা শেখাচ্ছে, আর আমার ছোট্ট পরী বুবু শব্দ করছে। রান্নার ফাঁকে একবার ফিডিং করিয়ে এলাম। এখন সে অনায়াসে দাদির কোলে থাকবে। রান্নাবান্না শেষ করে ফ্রেশ হতে গেলাম। পরীকে মামনি ফ্রেশ করিয়ে দিয়েছে আগেই, তাই আর চাপ নেই। ফ্রেশ হয়ে বের হতেই আরানের দেখা পেলাম। ওনার দিকে তাকাতে কেমন যেন লজ্জা লাগছিল। নিজেকে সামলে নিয়ে আয়নার সামনে বসলাম। উনি নিঃশব্দে এসে আমার হাত থেকে টাওয়াল নিয়ে নিল আর আলতো হাতে আমার চুল মুছে দিতে লাগলো। আমি তার দিকেই তাকাতেই পারছি না। ডায়েরিতে ওনার লেখা অনুভূতিগুলো বেশ লজ্জায় ফেলছে। উনি আমার চুল মুছে দিয়ে বলল, ফ্যানের নিচে গিয়ে বসো, চুলগুলো শুকিয়ে যাক। আমি তার কথায় সম্মতি দিলাম। উনি টাওয়াল কাঁধে নিয়ে গোসল করতে চলে গেল। গোসল শেষে বের হলে আমি তার কাপড় চোপড় বেডে রেখে বেরিয়ে এলাম। খালা আর আমি খাবার সাজিয়ে রাখলাম। বাবাই মামুনি এসে বসেছে, শুধু আরানের অপেক্ষা। কিছুক্ষণ পর আরান এলো। আমরা সবে গল্প গুজব করতে করতে খাওয়া শেষ করলাম। খালা সব কিছু গুছিয়ে রাখলো। পরী ঘুমিয়েছিল, কিন্তু আরান রুমে এসে মেয়েটাকে উঠিয়ে দিল। আমি তাকাতেই ভয়ে কাঁচুমাচু মুখ করে বলল, আমি কিন্তু উঠাইনি, পরী নিজে উঠে গেছে। ওনার ভয় পাওয়া দেখে ফিক করে হেসে ফেললাম। উনি আমার হাসি দেখে মাথা চুলকে মুচকি হেসে বলল, আমি অফিসে যাচ্ছি, কোনো প্রয়োজন হলে কল দিও। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে, সাবধানে যাবেন। উনি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে মাথা দুলিয়ে চলে গেল। পরীকে কোলে নিয়ে আদর করে কথা বলতে বলতে খাইয়ে দিলাম। প্রায় ঘন্টাখানেক পর চেঁচামেচির আওয়াজে চমকে উঠলাম। পরীকে কোলে নিয়ে নিচে নেমে এলাম। নিচে নামতে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হোয়াইট শার্ট আর ব্লু জিন্স, হাই হিল পরে, চুলগুলো উঁচু করে ঝুটি করা, দেখে বোঝা যাচ্ছে বেশ মডার্ন। তবে বাবাই আর মামুনি বেশ রেগে আছে। আমি নিচে নেমে মামুনির পাশে দাঁড়াতেই মেয়েটা আমার কোল থেকে ছো মেরে পরীকে নিয়ে নিল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, এতদিন আমার বাচ্চাকে সামলানোর জন্য ধন্যবাদ, এখন যেতে পারো। আমি থ মেরে দাঁড়িয়ে আছি, বুঝতে বাকি নেই এটা লিজা। গা কাঁপছে আমার। লিজা কোলে নেওয়ার সাথে সাথেই পরী কেঁদে উঠল। মামুনি তেরে গিয়ে বলল, কোন সাহসে আমার নাতনিকে কোলে নিয়েছ, দাও এক্ষুনি। বাবাই বাস খাই গলে বলল, নিজেকে আর কত নিচে নামিও না, আমি তোমার এগেনস্টে স্টেপ নিতে বাধ্য হব। লিজা বাঁকা হেসে বলল, আমার বাচ্চা আমি নিয়েছি, তাতে কার কি। পরী কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। আমি ধীর পায়ে লিজার সামনে দাঁড়িয়ে অনুনয়ের সুরে বললাম, প্লিজ একটু দাও আমার কোলে, আমার মেয়েটা কাঁদছে, একটু দাও, কান্না বন্ধ না করলে ওর শ্বাস আটকে যাবে, একটু দয়া করো প্লিজ লিজা। লিজা ধমক দিয়ে বলল, কাজের লোক, কাজের মতো থাকো, আমার বাচ্চাকে নিজের দাবি করতে এসো না। লিজার কথায় থমকে গেলাম। পুরো দুনিয়া ঘুরছে আমার। আমি ধপ করে ফ্লোরে বসে পড়লাম। তখন খালা আমাকে আমার ফোন এগিয়ে দিল। আমি অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আরানের নাম্বারে কল দিলাম। আরাম রিসিভ করে হ্যালো বলতে আমার কলিজা ছিঁড়ে গেল। আমি ডুকরে কেঁদে উঠলাম। আরান অস্থির হয়ে বলল, কি হয়েছে মিষ্টি, কাঁদছো কেন, আমাকে বলো, আমি এখনই আসছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ আমার পরীকে আমার কোলে ফিরিয়ে দিন, প্লিজ আরান, আমার পরী আমাকে দিয়ে দিন। আরান আমার কথা শুনে কল কেটে দিল। মামনি পরীকে নিতে চাইছে, কিন্তু লিজা দিচ্ছে না। পাথর হয়ে বসে আছি। আমার পরীটা কাঁদছে খুব, আর আমি কিছু করতে পারছি না। আজ হয়তো সময় আমার বিপরীতে।
মামনি রেগে চেঁচিয়ে বলল, অসভ্য মেয়ে, কার সাথে কি কথা বলছো তা জানো তুমি? কাকে কাজের লোক বলছো? যাকে কাজের লোক বলছো সে কে? জানলে হয়তো এইসব বলতে না। বাবাই মামনিকে উদ্দেশ্য করে বলল, কাকে কি বলছো তুমি? যেই মেয়ে জন্ম দেওয়ার সাথে সাথে বাচ্চা রেখে চলে যায়, মেয়ে হয়েছে নাকি ছেলে হয়েছে তাও খোঁজ নেয়নি, তার সাথে কিসের কথা? লিজার আগে ফুঁসতে ফুঁসতে বলল, যা হয়ে গেছে তা শেষ, আমি ওইসব নিয়ে কথা বলতে চাই না। আমি আমার বাচ্চাকে নিতে এসেছি, ব্যাস। আমি লিজার কথায় স্তব্ধ হয়ে আছি। কলিজা কেউ ছিঁড়ে ফেলছে মনে হচ্ছে। আমি লিজার সামনে গিয়ে দুহাত জড়ো করে বললাম, প্লিজ লিজা, পরীকে একটু কোলে দাও, দেখো মেয়েটা কাঁদছে। বিশ্বাস করো, বেশিক্ষণ কাঁদতে পারে না, ওর সমস্যা হয়, ওকে একটু দাও কোলে। লিজা আমার কথা শুনলো না, বরং আমাকে এক হাত দিয়ে ধাক্কা মারল। ওর আচমকা ধাক্কায় তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলাম। ঠিক তখন শক্ত একজোড়া হাত আমাকে আগলে নিল। আমি হাত অনুসরণ করে তাকে আগলে রাখা মানুষটির দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠে তাকে জড়িয়ে ধরলাম। আরান আমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলছে, কাঁদছো কেন? কাঁদতে মানা করেছি না, আমি আসি তো, তাহলে তুমি কেন চোখের পানি নষ্ট করছো? আমি আরানকে শক্ত করে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আরান, আপনি তো বলেছিলেন এমন পরিস্থিতি হলে আপনি আমাকে আর পরীকে নিয়ে দূরে চলে যাবেন, এখন যাচ্ছেন না কেন? আচ্ছা ঠিক আছে, আপনার কিছু করতে হবে না আরান, আমাকে আমার কলিজার টুকরোটাকে দিয়ে দিন প্লিজ। আমার কলিজাটা সেই কখন থেকে কাঁদছে, লিজা আমাকে দিচ্ছেই না। আপনি তো জানেন আমার পরি বেশিক্ষণ কান্না করতে পারে না, তাহলে ওকে আমার কোলে কেন দিচ্ছে না? আমার পরীকে আমায় দিয়ে দিন আরান প্লিজ। আরান আমার কথায় আমার মুখ উপড়ে তুলে কপালে আলতো চুমু দিয়ে বলল, তাহলে চোখের পানি মোছো, মেয়ে তোমাকে এইভাবে দেখলে আরও কাঁদবে, তাড়াতাড়ি মোছো। আরান আমাকে ছেড়ে দিয়ে খালাকে ইশারা করে বলল আমার পাশে দাঁড়াতে। খালা আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। আরান লিজার সামনে এগিয়ে গিয়ে লিজার কোল থেকে পরীকে নিয়ে নিল। লিজাও তখন চুপচাপ দিয়ে দিল। আরান পরীর দিকে তাকে আদর করে দিল। পরী মুখ লাল করে ফেলেছে কাঁদতে কাঁদতে। আরান পরীকে আমার কোলে দিল। আমি দু হাতে আমার মেয়েকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিলাম। আমার কলিজা আর কিছুক্ষণ কান্না করলে হয়তো নিঃশ্বাস নিতে কষ্ট হতো। পরীকে আলতো করে জড়িয়ে ধরে চুমু দিতেই কান্নার রেশ কমে এলো। তখন মামনি বলল, এবার দেখো কে মা। মায়ের কোলে যেতে বাচ্চা চুপ হয়ে গেছে, আর তোমার মতো মেয়ে নিজেকে মা দাবি করছো? লিজা ফুঁসে উঠে আরানের সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি আমার বাচ্চাকে ওই মেয়ের কোলে দিলে কেন? হাউ ডেয়ার ইউ! লিজার কথা শেষ হতে না হতে আরান লিজার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড়ের আওয়াজে পুরো ঘর কেঁপে উঠল। আমি থম মেরে দাঁড়িয়ে আছি। লিজা ছিটকে গিয়ে ফ্লোরে পড়ল। মামুনি এসে আমার পাশে দাঁড়ালো। বাবাই ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে। খালা আমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, একেবারে ঠিক হয়েছে, আরও 2টা দাও আব্বাজান। আরান চিৎকার করে বলল, তোর বাচ্চা কখন এলো? আমার সাহস দেখে অবাক হচ্ছিস না? অবাক হওয়ার এখনো বাকি রয়ে গেছে। আমি তোর সাহস দেখে অবাক হচ্ছি, আমার বাড়িতে এসে আমার মায়াবতীর গায়ে হাত দিস, আমার বাচ্চাকে নিজের বলে দাবি করিস? নির্লজ্জ মেয়ে, এক্ষুনি বেরিয়ে যাবি তুই। লিজা ফ্লোর থেকে উঠে আরানের বুকে ধাক্কা মেরে বলল, এই কাজের মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললে, আমার বাচ্চাকে ওই কাজের মেয়ের কোলে দিলে। আরান রাগে হাত মুট করে রেখেছে। আমি লিজার কথায় অবাক হয়ে তাকিয়ে আছি। লিজা আবার আরানের বুকে ধাক্কা দিয়ে বলল, আমি এসে গেছি, তাহলে এই মেয়েটা এখন এইখানে কেন তাড়িয়ে দিচ্ছ না? লিজা তার কথা পুরো শেষ করতে পারল না, তার আগে আরান কষে আর একটা চড় মেরে দিল। লিজা এবার মুখ থুবড়ে পড়ল। আমি ভয়ে কেঁপে উঠছি বারবার। আরান লিজার সামনে গিয়ে বসে লিজার মুখ চেপে ধরে বলল, যা বলেছিস তাই এখানে শেষ কর, তা না হলে মেরে পুঁতে দিব। যাকে কাজের মেয়ে বলছিস সে আমার বউ, আমার মায়াবতী, আমার বাচ্চার একমাত্র মা। এই বাড়ির বউ আর আমার ভালোবাসা, ট্রাস্ট মি, তুই ওর নখেরও যোগ্য না। কাজের মেয়ে বলছিস, তাকিয়ে দেখ তোর পোশাক আশাকে, বরং তোকেই মেইড সার্ভেন্ট লাগছে। তোর মতো মেয়েকে আমি আমার বউয়ের জুতো মোছার জন্য রাখি না। আর বলছিস তুই আসাতে আমি আমার মায়াবতীকে বিদায় করে দিব? লাইক সিরিয়াসলি? আয়না দেখেছিস কখনো? দেখে এসে এরপর আমার বউয়ের কথা বলিস। আদারওয়াইজ ইউ নো হু ইজ সাক্ষাৎ শেখ আরান। আমি আরানের কথা শুনে হা করে তাকিয়ে আছি। এই রূপ কোনো দিন দেখিনি তার।
এটি কি সেই আরান যাকে আমি প্রায় 7 মাস ধরে চিনি? মামনি মুচকি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, আমার ছেলেটা বউয়ের প্রেমে লাড্ডু হয়ে আছে। পাশ থেকে খালা বলল, আমি তো শুরু থেকে বুঝতে পারছি বুবু। সিরিয়াস মুহূর্তে ওনাদের কথায় আমি আরও বেশি হতবাক। বাবাই আরানকে উদ্দেশ্য করে বলল, আরান, আমি আর মেয়ের আর নাতনির কোনো ক্ষতি চাই না। একে উঠিয়ে বাইরে ফেলো। এর মতো মহিলা আমার বাড়ির ত্রিসীমানায় যেন না দেখি। আরান লিজার সোল ছেড়ে দিল। লিজার চোখ মুখ রাগে ফেটে পড়ছে লিজার। আরান বাঁকা হেসে বলল, নিজে যাবে নাকি উঠিয়ে কোনো গ্যাটারে ফেলে দিয়ে আসবো? লিজা চোখ শক্ত করে বলল, আমার বাচ্চাকে আমায় দিয়ে দাও, আমি চলে যাব। আরান সোল শক্ত করে বলল, কনসিভ করার পর যখন বাচ্চা ফেলে দিতে চেয়েছিলিস তখন মনে ছিল না এটা তোর বাচ্চা? তোর পায়ে পড়ে যখন কেঁদেছিলাম তখন মনে ছিল না এটা তোর বাচ্চা? কোর্টে মহিলা আইনজীবী তোকে যখন পার্সোনালি নিয়ে গিয়ে বাচ্চা রাখার রিকোয়েস্ট করেছিল তখন মনে ছিল না এটা তোর বাচ্চা? আরে সে তো তোর পক্ষের উকিল ছিল, তাও সে তোকে তোর মতো জানোয়ারকে রিকোয়েস্ট করেছে। কই তখন কোথায় গিয়েছিল বাচ্চার জন্য ভালোবাসা? প্রতিদিন যখন তোর সামনে বসে কেঁদে কেঁদে বাচ্চার প্রাণ ভিক্ষা চাইতাম তখন তোর মনে ছিল না এটা তোর বাচ্চা? বাচ্চা জন্ম দিয়ে বাচ্চার মুখ না দেখে চলে যাওয়ার সময় মনে ছিল না এইটা তোর বাচ্চা? 16টা দিন এই দুধের বাচ্চা মায়ের জন্য কাঁদতে কাঁদতে যখন মৃত্যু যন্ত্রণা ভোগ করছিল তখন মনে ছিল না এটা তোর বাচ্চা? এখন বাচ্চা নিতে এসেছিস, এখন মনে হচ্ছে এটা তোর বাচ্চা? আমি জানি এখনো তুই তোর জন্য এসেছিস, তোর নিজের স্বার্থ সিদ্ধির জন্য। যত কিছুই করে থাকিস না কেন বাচ্চা তুই পাবি না। বাচ্চা বাচ্চার মায়ের কাছেই থাকবে, এইটাই সাক্ষাৎ শেখ আরানের কথা। আর তুই জানিস আমি কথার হেরফের করি না। লিজা চুপ করে আছে, হয়তো কথা বলার জন্য কিছু পাচ্ছে না। মামনি লিজার সামনে গিয়ে হাত ধরে টেনে দাঁড় করালো। লিজা উঠে দাঁড়ালো। মামনি লিজার দিকে তাকে মুচকি হেসে বলল, আমার মনে হয় তুমি বুঝতে পেরেছ। ভেবো না এইবার আমি আমার ছেলেকে আটকাবো, ভুলেও ভেবো না। ভালো ভালো কেটে পড়ো, যার কাছ থেকে এসেছো তার কাছেই ফিরে যাও। লিজিয়া মামনির দিকে তাকে বলল, আজ যাচ্ছি কিন্তু আমি কাল আবার আসবো, আমি আমার বাচ্চাকে নিয়ে যাব। আরান আমার পাশে এসে দাঁড়িয়ে লিজাকে উদ্দেশ্য করে বলল, ইন ইউর ড্রিমস, বেরিয়ে যাও এখন, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বাইরে ফেলে আসবো। লিজা আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে হনহন করে হেঁটে চলে গেল। মামনি আমার সামনে এসে দাঁড়ালো। বাবাই এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, একদম কাঁদবি না, যা রুমে গিয়ে রেস্ট কর। মামনি আমার কপালে চুমু দিয়ে পরীকে আদর করে দিল। আরানের দিকে তাকিয়ে বলল, ওই মেয়েটার জন্য মিষ্টির চোখ থেকে এক ফোঁটাও জল যেন না পড়ে, সেই খেয়াল তোকেই রাখতে হবে। এইবার কি করবি সেটা তোর ব্যাপার। আরান মুচকি হেসে বলল, আমি খেয়াল রাখবো, তুমি চিন্তা করো না। মামনি বাবার রুমে চলে গেল। খালা এসে আমাকে পানি দিয়ে গেল। আমি সোফায় বসে পানি খেয়ে নিলাম। আরান আমার সামনে এসে বসলো, বলল, রুমে চলো, রেস্ট নিবে। আমি মাথা দুলিয়ে আরানের পিছু পিছু গেলাম। আরান রুমে এসে ঠাস করে দরজা দিয়ে দিল। আমি তাকিয়ে আছি সেই দিকে। আরান আমাকে বিছানায় বসিয়ে পরীকে বিছানায় শুয়ে দিল। পরী ঘুমিয়ে পড়েছে, তাই আর সে হাঁটু মুড়ে আমার সামনে বসলো। আমি টলটল চোখে আরানের দিকে তাকিয়ে আছি। আরান আমার দিকে তাকিয়ে আমার দুহাত নিজের মুঠোয় নিয়ে মাথা কাঁধ করে বলল, কেন তুমি নিজেকে একা মনে করো? কেন এত কাঁদো? কেন এইভাবে ভেঙে পড়ো? কেন এত এলোমেলো হয়ে যাও? আমি আরানের মুঠোয় থাকা নিজের হাত দিয়ে আরানের হাত আঁকড়ে ধরে বললাম, আমি নিজেকে একা তখনই মনে করি যখন আপনাকে পাশে না পাই। আমি এত কাঁদি কারণ আমি জানি আমার চোখের পানি যত্ন করে মুছে দেওয়ার মতো মানুষ আছে। আমি ভেঙে পড়ি কারণ আমি জানি আমাকে সামলে নেওয়ার মতো মানুষ আছে। আমি এলোমেলো হয়ে যাই কারণ আমি জানি আমাকে গুছিয়ে নেওয়ার মতো আমার একান্ত নিজস্ব মানুষটা আছে। আরান আমার কথায় দুফোঁটা চোখের জল ফেলে আমাকে জড়িয়ে ধরল। এই প্রথম আমি তাকে সজ্ঞানের নিজ থেকে ভালোবেসে অনুভূতি বলে জড়িয়ে ধরলাম। আরান আমাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। আমি তার বুকে মুখ গুছে দিলাম। কতক্ষণ এইভাবে ছিলাম জানি না। আরান আমার মাথায় চুমু দেওয়ার ফলে হুঁশ ফিরল। আমি আরানের বুকে মাথা রেখে বললাম, লিজা যদি কাল আমার পরীকে নিতে আসে, আরান চলুন আমরা সবাই কোথাও চলে যাই।
তাহলে লিজা আমাদের আর পাবে না। আমি সত্যি বলছি, আমি কিন্তু খুন করে দেব আমার মেয়েকে নিতে আসলে। আমি আর মেয়ে দিব না। আরান আমার মাথায় হাত বুলিয়ে বলল, কাল লিজা আসবে, কিন্তু পরীকে নিতে পারবে না, বরং সে তার কর্মের ফল ভোগ করে যাবে। কালকে তার এই বাড়িতে শেষ দিন, তাই চিন্তা করবে না, একদম টেনশন করবে না। তুমি শক্ত থাকবে, লিজার সামনে নিজের ইমোশনগুলোকে লুকিয়ে রাখবে, একদম কাঁদবে না। লিজা নিতে চাইলেও পরীকে দিবে না, তুমি বলবে এইটা তোমার মেয়ে। আমি আরানের বুক থেকে মাথা তুলে বললাম, একটা জায়গায় আমার দুর্বলতা, আমি পরীকে জন্ম দিইনি, তাই জোর খাটাতে পারি না। আমি কি করব আরান, এইটাই আমার দুর্বলতা। আরান আমার দুগালে হাত ডুবিয়ে বলল, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না মিষ্টি, আর মা হতে হলেই জন্ম দিতে হয়, এটাও কোথাও লেখা নেই। তোমার কোনো দুর্বলতা নেই মিষ্টি, ভয় পাবে না একদম। পরিজন্মের পরে ডিভোর্স কনফার্ম হয়েছে, তার সাথে আর একটা জিনিস কনফার্ম হয়েছে, লিজা কখনো এই বাচ্চাকে তার বলে দাবি করতে পারবে না, আর যদি দাবি করতে আসে তখন কোর্ট তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেবে। তাই তোমাকে এত চিন্তা করতে হবে না। আমি চোখের পলক ফেলে বুঝলাম, ঠিক আছে। আরান আমার দিকে তাকে মুচকি হেসে আমার চোখের পাতায় আলতো করে চুমু দিল। আমি লজ্জায় ছিটিয়ে গেলাম। আরান তা দেখে শব্দ করে হেসে আমার গালে শব্দ করে চুমু দিয়ে বলল, আমার লাজুকতা। তার এই কথায় আমি পুরো মিয়ে গেলাম। আরান পরীর কপালে চুমু দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, রুম থেকে বের হবে না, আমি 1 ঘন্টা পর চলে আসব। আরানের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম, লজ্জায় জিজ্ঞেস করতে পারছি না কোথায় যাচ্ছে। আরান আমার কপালে ভালোবাসার পরশেকে দিয়ে বলল, একটু কাজ পড়ে গেছে তাই যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসবো, তুমি রেস্ট নাও। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। আরান চলে গেল। আমি আরানের যাওয়ার দিকে তাকে মুচকি হেসে পরীর পাশে শুয়ে পরীকে জড়িয়ে ধরলাম। আমার কলিজাকে এই লিজার কাছে মোটেও দিব না, ও শুধু আমার মেয়ে, আমার বাচ্চা, আমার পরী। হঠাৎ আরানের কথা মনে পড়ে লজ্জা লাল হয়ে গেলাম, কান গরম হয়ে গেছে লজ্জায়। ভাবতেই ভালো লাগে, আমি তার বউ, তার মায়াবতী, তার বাচ্চার মা, তার ভালোবাসা। আরান 1 ঘন্টার কথা বলে 2 ঘন্টা পর এলো, এসে ফ্রেশ হতে গেল। আমি তখনকার কথা মনে করে লজ্জায় তার দিকে তাকাতে পারছিলাম না। পরি উঠে গেছে আরও আগে। আমি ওকে বিছানায় বসিয়ে দিয়ে পাশে বসে রইলাম। মেয়েটা যবে থেকে হামাগুড়ি দিতে শিখেছে তখন থেকে আমার টেনশন, ছোট বাচ্চা বিছানা থেকে যদি পড়ে যায়, তাই ওকে বসে বসে পাহারা দেই। আরান এসেছে দেখে বারবার বিছানার কিনারায় চলে যাচ্ছে, তাই বারবার টেনে আমার কাছে নিয়ে আসছি। পরীকে জোর করে কোলে নিয়ে আদর করতে করতে কথা বলতে লাগলাম, কি হয়েছে মা, এমন করছো কেন, পড়ে যাবে তো, তুমি একদম এমন করে না। পরে পরি ব্যথা পাবে, পরির সাথে পরির মাও ব্যথা পাবে, এমন করে না। তোমার বাবাই ফ্রেশ হয়ে আসুক, তোমাকে এমনিতেই কোলে নিবে, বসো আমার কোলে, দুষ্টুমি করবে না একদম, তুমি তো মায়ের তোতা পাখি, ছোট পাখি, লক্ষ্মী মেয়ে। আরান কখন আমার পিছনে এসে দাঁড়ালো তা আমি টেরই পাইনি। পরি আমার পেছনের দিকে তাকিয়ে শব্দ করে হেসে বু বু করছে। আমি পরির দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকিয়ে ভ্যাবসাকা খেয়ে গেলাম। আরান আমার দিকে তাকিয়ে অভিমানী সুরে বলল, আমারই তো সব, আমি তো নামকা ওয়াস্তে রিপন ভিডিও। আরানের কথায় চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। তার কথা বোধগম্য হতে আমি হাসি আটকে রাখতে পারলাম না, খিলখিল করে হেসে উঠলাম। আরান আমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বুকের বাম পাশে হাত রেখে বলল, এইভাবে হেসো না, বুকে তোমার হাসি সোজা হৃৎপিণ্ডে লাগে। আরানের কথায় একজাক লজ্জা এসে ভিড় করলো আমার চোখে। পরি তার বাবাকে দেখে হাত বাড়িয়ে আ আ শব্দ করছে। আরান আমার কোল থেকে পরীকে নিয়ে নিল। পরীকে আদর করতে করতে বলল, দেখেছিস তোর মা মিষ্টি, মা লজ্জায় লাল টুকটুকে হয়ে গেছে, কি করি বলতো। পরি আরানের কথায় শব্দ করে হেসে উঠল। আমি লজ্জা নিবারণের জন্য এদিক ওদিক তাকাতে লাগলাম। আরানের জন্য নাস্তা আনার বাহানায় উঠে যেতে আরান আমার হাত ধরে টেনে ওনার একদম কাছে বসিয়ে দিল। ওনার এহেন কাণ্ডে হকচকে ওনার দিকে তাকালাম। উনি পরীকে পাশে বসিয়ে দিয়ে বলল, এত পালাই পালাই করো কেন, একটু বসা যায় না আমার সাথে, এখন কোথায় যাচ্ছ। আমি ওনার দিক থেকে চোখ সরিয়ে মাথায় নিচু করে বললাম, ইয়ে মানে আপনার জন্য চা নাস্তা আনতে, আপনি তো সন্ধ্যায় কিছুই খেলেন না, তাই
উনি আমার হাত আঁকড়ে ধরে বলল, এখন কিছু খেতে ইচ্ছে করছে না মিষ্টি, তাই যাওয়ার দরকার নেই, বসো এইখানে, একটু পর একেবারে রাতের খাবার খেয়ে নিব। আমি ওনার কথায় মাথা নেড়ে সম্মতি দিলাম। উনি মুচকি হেসে পরীকে আমার কোলে বসে আমার হাতে তার মোবাইল দিয়ে বলল, সখানে কার্টুন ডাউনলোড করে রেখেছি তোমাদের মামের জন্য, তাই এইখানে বসে দেখো, দুজন মিলে কোথাও যাবে না, আমি আমার কাজ সেরে আসি। আমি মনে মনে অনেক খুশি হলাম। পরীকে নিয়ে বিছানায় হেলান দিয়ে আধশয়ে বসলাম। আরান ল্যাপটপ নিয়ে সোফায় বসে কাজ করছে। আমি পরীকে আমার বুকের ওপর শুয়ে দিয়ে মাশা অ্যান্ড দ্য বেয়ার দেখতে লাগলাম। একটু পর আরান এসে কয়েকটা কিটক্যাট দিয়ে গেল পাশে। আমি সেই লেভেলের খুশি, ইচ্ছে করছে কষে 2 চুমু দেই। পরে চিন্তা করলাম, সিসি পরি তোর দিন দিন অধঃপতন হচ্ছে। আমি কার্টুন দেখতে দেখতে খেয়াল করলাম চার্জ 45%, কার্টুন দেখা বন্ধ করে দিলাম। কিন্তু কি যেন মনে করে মোবাইলের লক স্ক্রিনের দিকে তাকে হা হয়ে গেলাম। লক স্ক্রিনে আমার আর আরানের একসাথে তোলা সেই ছবি, যেখানে আমি আরানের দিকে হকচকিয়ে তাকিয়ে আছি, আর আরান এক হাতে আমার বাহু জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আসলে ছবিটা অসাধারণ লাগছে। এবার বুঝলাম কেন ডায়েরিতে লিখেছিল মায়াবতী এখন সব জায়গায় থাকে, বুক পকেটে রেখেছি তাকে। আমি মোবাইলের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। আমি পরীকে নিয়ে উঠে বসলাম। আরানেরও কাজ শেষ হয়ে গেল। দুজন মিলে নিচে নেমে এলাম। খালা খাবার গরম করে টেবিলে রাখলো, অতঃপর সবাই মিলে একসাথে ডিনার শেষ করে দিলাম। আর সব দিনের মতো আজও আমি পরীকে নিয়ে শুয়ে পড়লাম। আরান বারান্দায় কার সাথে গিয়ে কথা বলছে কালকের বিষয় নিয়ে। আমার টেনশন হওয়ার কথা, কিন্তু টেনশন হচ্ছে না। আমি জানি আরান আছে আমার পাশে, উনি সব সামলে নিবে। উনি আশেপাশে থাকলে কোনো টেনশনই হয় না। এই সব ভাবতে ভাবতে কখন যে পরীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। সকালে ঘুম ভাঙলো কারো কোমল স্পর্শে। ছোট ছোট হাতে কেউ মুখ স্পর্শ করছে, আর আদো আদো বলিতে মা মা শব্দ উচ্চারণ করছে। আমি চোখ খুলে তাকালাম, কল্পনা ভেবে আবার বন্ধ করে ফেললাম। আবার একই আওয়াজ। আমি চোখ খুলে তাকিয়ে দেখি পরী আমার সামনে বসে আছে, আর হাত দিয়ে আমার মুখ স্পর্শ করে মা বলে ডাকছে। আমি হতভম্ব হয়ে গেলাম। আরান তখনও আমার কোমর জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমার পিঠ আরানের বুকে গিয়ে ঠেকেছে। আমি আরানের হাত সরিয়ে দিয়ে পরীর দিকে তাকিয়ে আছি। পরী এইবার হাততালি দিয়ে মা বলছে। আমার চোখ দিয়ে না চাইতেও পানি গড়িয়ে পড়ছে। আমি পরীকে কোলে নিয়ে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দিলাম। আরান ধরফড়িয়ে উঠে বসলো। আমি আরানের দিকে তাকিয়ে বললাম পরী। তখন আরানের দিকে তাকিয়ে শব্দ করে হেসে বলে উঠল, মা। আরান আমার কান্নার ব্যাপারটা বুঝতে পেরে হেসে উঠে পরীর গালে চুমু দিল। আমার দিকে তাকিয়ে বললো, এইবার আমার কথা বিশ্বাস হলো তো? বুঝতে পারছো আই এম এ রিপন ভিডিও। আরানের কথায় কান্নার মাঝে হেসে দিলাম। যতটা খুশি পরীর মা ডাকে ঠিক ততটাই আতঙ্কিত হয়ে আছে এখন। নাস্তা শেষ করতে না করতে বাড়িতে প্রবেশ করলো লিজা। সাথে পুলিশ নিয়ে এসেছে। আমি ভয়ে পরীকে জড়িয়ে ধরে আরানের পিছনে দাঁড়ালাম। আরান বাঁকা হেসে তাকিয়ে রইল। আমি আরানের হাত চেপে ধরলাম। আরান আমার দিকে তাকে মুচকে হেসে এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। মামনি বাবাই ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় বসলো। খালাকে দেখে আমি হা করে তাকিয়ে আছি। খালা ঘর ঝাড়ার লাঠি নিয়ে আমার পাশে দাঁড়ালো। খালাকে দেখে ঢোক গিললাম। লিজা আমার দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর দেখুন, এটা আমার বাচ্চা দিচ্ছে না, আমার বাচ্চাটাকে আটকে রেখেছে। আরান মুচকি এসে পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দিয়ে বলল, নাও। আমি আরানের দিকে তাকিয়ে আছি। পুলিশ ইন্সপেক্টর আরানকে উদ্দেশ্য করে বলল, মিস্টার সাখাওয়াত, আপনার ওয়াইফ যা বলছে তাকে ঠিক? আরান চোখ বড় বড় করে তাকিয়ে বলল, হোল্ড অন মিস্টার জুনায়েদ, আপনি যাকে আমার ওয়াইফ বলে সম্বোধন করছেন সে আমার ওয়াইফ না, আপনি পুরাই ভুল বলেছেন। আমার বাহুডের আবদ্ধ রমণীটাই আমার ওয়াইফ। পুলিশ ইন্সপেক্টর লিজার দিকে তাকিয়ে বলল, মিস লিজা, এসব কি শুনছি? আপনি কি অযথা সময় নষ্ট করতে এখানে এনেছেন? লিজা হকচকিয়ে গিয়ে বলল, মিস্টার জুনায়েদ, আমি সময় নষ্ট করতে নিতে আসিনি, আমি ব্যাস আমার বাচ্চা নিতে এসেছি। আর আমি সাখাওয়াত শেখ আরানের ওয়াইফ নই, আমি তার এক্স ওয়াইফ। আরান মুচকে এসে বলল, মিস্টার জুনায়েদ, 5 মিনিট অপেক্ষা করলে সব বুঝতে পারবেন, আপনি বসুন। আরান আবার কাকে যেন কল করে বলল, কাম ফাস্ট। একটু পর 2 জন মহিলা আর 3 জন পুরুষ ডাইনিং রুমে প্রবেশ করলো।
আমি তাকে শুধু দেখছি, আসলে বুঝতে পারছি না কি হচ্ছে। প্রায় 2 মিনিট পর এলো আমারই পরিচিত 2টি মুখ। একজন গাইনোকোলজিস্ট যিনি আমার সিজার করেছে, আরেকজন শিশু বিশেষজ্ঞ যে আমার ফুলের চিকিৎসা করেছিল আর পরীকে অবজারভেশনে রেখেছিল। লিজা গাইনোকোলজিস্টকে দেখে ভীতু চোখে তাকালো। লিজা চেঁচিয়ে বলল, এইসব কি হচ্ছে আরান? এইবার আরান চিৎকার করে বলল, আরান নয়, বলো মিস্টার সাখাওয়াত। আমার আপনজনরাই আমাকে আরান ডাকে, আর তুমি আমার আপনজনের মধ্যে পড়ো না। লিজা ব্যথাতুর দৃষ্টিতে তাকে বলল, আমি তোমার কেউ না? আরান সাথে সাথে প্রত্যুত্তর করলো, কেউ না। আরান ইন্সপেক্টরকে উদ্দেশ্য করে বলল, এইভাবে যে কেউ কমপ্লেন করলে যে চলে আসার আগে যাচাই বাছাই করে নেবেন। আরান প্রথমে আসা 3 জন লোক থেকে একজনকে ডেকে বলল, মিস্টার সাগর, বাচ্চার কাস্টাডির পেপারগুলো মিস্টার জুনেদকে দিন। আরানের কথা শুনে ওইখানকার মধ্যে যার বয়স আর দুজনের চেয়ে কম, সে গিয়ে ইন্সপেক্টরকে ফাইলটা দিল। ইন্সপেক্টর জুনেদ পেপারগুলো দেখে উঠে দাঁড়িয়ে বাস খেয়ে গলে বলল, মিস লিজা, এটা কোন ধরনের কাজ? আপনি জানেন এইসব কিছুর জন্য আমি এইখানে আপনাকে অ্যারেস্ট করতে পারি? লিজা হকচকিয়ে গেল। আরান পুলিশ অফিসারকে থামিয়ে দিয়ে বলল, আপনি ওনাকে কি বলছেন? ওনার কীর্তিকলাপ আমি বলছি। এরপর আরান শুরু থেকে সব বলল। তখন মহিলা বিশেষজ্ঞ ডাক্তার ম্যাম বলল, মিস্টার সাখাওয়াত যা বলেছে ঠিকই বলেছে। ওনার ডেলিভারি হওয়ার পরপরই উনি বাচ্চা রেখে চলে যান। ওনাকে আমি আর জুনিয়র ডাক্তাররা বাচ্চার কথা ভেবে বোঝাই, বাট উনি চলে যান। জীবনে প্রথম এমন কিছু দেখে অবাকই হলাম। আমার লাইফে এমন অভিজ্ঞতা ছিল যেখানে বাচ্চা অবৈধ থাকার সত্ত্বেও মা তাকে ফেলে যায়নি, বরং সমাজের দেয়া কলঙ্ক মাথায় নিয়ে বাচ্চাকে আগলে রেখেছে। কিন্তু মিস লিজাকে প্রথম দেখেছি, যার সব দিক ঠিক থাকার পরে উনি চলে গেলেন। বাচ্চা ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে তাও জানতে চাননি। পাশ থেকে শিশু বিশেষজ্ঞ ডাক্তার বলল, ডাক্তার সাবরিনার সাথে আমিও প্রত্যক্ষদর্শী ছিলাম। 16 দিন এই বাচ্চাটাকে আমি অবজারভেশনে রেখেছিলাম, যার কোনো রোগ ছিল না, তবে মায়ের বড্ড বেশি চাহিদা ছিল। সেই 16 দিনে আমি দেখছি বাচ্চার কি অবস্থা হয়েছিল। যদি ফুলের মা মানে মিস্টার সাখাওয়াতের বর্তমান স্ত্রী তখন না থাকতো, তাহলে পরি নামক মানব পরিটাকে বাঁচানো একদম মুশকিল হয়ে যেত, পসিবল ছিল না। কাল সাখাওয়াতের একটা কল পেয়েই চলে আসলাম। আমি চাইনা মিষ্টির কাছ থেকে পরীকে আলাদা করা হোক। পাশ থেকে বিশেষজ্ঞ মহিলা ডাক্তার সাবিনা বলল, আমিও ডাক্তার রেহানার সাথে একমত, তাই তো ছুটে এসেছি। আরান ইন্সপেক্টর জুনেদকে বলল, এখন আপনি নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে গেছেন। যদি তাও সন্দেহ থাকে তো আরও 2 জনের সাথে আপনাকে মিট করাই। আরান প্রথমে আসা মহিলা 2 জনকে দেখে বলল, মিস রিতা যিনি লিজার পক্ষের উকিল ছিল, আর উনি সম্মানীয় বিচারপতি মিস রেবেকা যিনি আমার মামলায় রায় দিয়েছেন এবং বাচ্চার কাস্টাডি আমাকে দিয়েছে। যদিও 5 মাস আগে ওনার পোস্টিং হয়ে গেছে, তাই হয়তো আপনি চিনেন না। উনি কথা দিয়েছে যদি কখনো লিজা বাচ্চার দাবি নিয়ে আসে তখন উনি নিজে এসে সব ঠিক করে দিবেন। উনি আমার কথা রেখেছেন। ইন্সপেক্টর জুনিয়র উঠে দাঁড়ালো। বিচারপতি রেবেকার কথা শুনে মিস রেবেকা উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, কাস্টাডি মিস্টার সাখাওয়াত পেয়েছে। আর সেই সাথে আরেকটা কথা, লিজা কখনো বাচ্চাকে নিজের দাবি করতে পারবে না। যদি করে তো তখন তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এমনটাই পেপারে লেখা ছিল আর এমনটাই হবে। তবে একটা কথা জানার ছিল, মিস লিজা হঠাৎ 7 মাসের সময় কেন আপনার বাচ্চার কথা মনে হলো? আরান মুচকি হেসে বলল, ম্যাম, লিজা কিছু বলবে না। যদি আপনি কিছু মনে না করেন তাহলে লিজার হঠাৎ বাচ্চার কথা মনে পড়ার কথা আমি বলতে পারি। মিস রেবেকা সম্মতি দিল। আমি আরানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি আসলে কি বলবে। তখন দরজার দিকে তাকিয়ে একটা দেখলাম ঠিক আরানের বয়সে একটা লোক প্রবেশ করছে। লিজা তাকে দেখে ভয়ে সিটিয়ে গেছে। আরান হেসে উঠে বলল, এসো বুরাক, তোমার অপেক্ষায় করছিলাম। সবাই উৎসুক হয়ে আরানের দিকে তাকিয়ে আছে। আরান মিস রেবেকার দিকে তাকিয়ে বলল, ওর নাম বুরাক, যে কিনা লিজার বর্তমান স্বামী, যদিও কিছুদিনের মধ্যেই প্রাক্তন হয়ে যাবে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। মামুনি বাবের একই অবস্থা। পাশে খালা এসে আমাকে বলল, দেখছো আম্মাজান, বিয়ে করে 7 মেটে নেই, এখন আবার ডাইনিং ট্রি করতে চলে আইছে। খালার কথার দিকে তেমন মন দিতে পারছি না। আমার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিয়ে যদি হয়ে থাকে তাহলে আবার ডিভোর্স কেন হবে?
লিজার দিকে তাকে দেখে লিজার চোখে পানি। আরান একটু থেমে আবার বলতে লাগলো, পরিমাণে আমার মেয়ে জন্মানোর পরই লিজা তার পরিবারের লোকজনের সঙ্গে চলে যায়। কোথায় যায় সেই খবর আমি নিইনি, আর নেওয়ার কথাও না। কিন্তু কাল যখন লিজা এসে আমার বাড়িতে আমার বাচ্চাকে জোর করে নিয়ে নেয় এবং আমার ওয়াইফের সাথে রুট ব্যবহার করে, তারপরেই আমি ওর সব খোঁজ খবর নিই। আর জানতে পারলাম বাচ্চা ডেলিভারির প্রায় 1 সপ্তাহ পর লিজা আমেরিকা চলে যায় বুরাকের কাছে। বাবু পেটে থাকতেই সব ব্যবস্থা চলছিল, তাই সমস্যা হয়নি। আর এইদিকে আমি বাচ্চাকে বাঁচাতে রাত দিন এক করেছি। লিজা আর বুরাকের বিয়ে হয়, আর 5টা দম্পতির মতো তাদেরও সংসার চলছে। আজ থেকে 1 মাস আগে লিজার বাচ্চা মিসক্যারেজ হয়। বাচ্চাটা 5 মাসের ছিল, যদিও অ্যাক্সিডেন্টের কারণে হয়। লিজা ওয়াশরুমে পড়ে গিয়ে খুব খারাপভাবে চোট পায়। এর ফলে ওর বাচ্চা মারা যায়, সাথে লিজা আর একটা জিনিস হারিয়ে ফেলে। লিজার আঘাত এতটাই বেশি ছিল যে যার ফলে সে মা হওয়ার ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলে। লিজা মুখে হাত দিয়ে কাঁদছে। বুরাক দাঁড়িয়ে আছে, তার মধ্যে কোনো ভাবান্তর হলো না। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি, সবার মুখে বিস্ময়। আরান তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, বাচ্চা নষ্ট হওয়ার চাইতে লিজার মা না হওয়ার ব্যাপারটা তার বৈবাহিক জীবনে প্রভাব বেশি ফেলে। কিন্তু বুরাকের কাছে আরেকটা জিনিস জানতে পারি। আমি প্রথমে ভেবেছিলাম বাচ্চা না হয় ডিভোর্সের মূল কারণ, কিন্তু পরে জানতে পারলাম ওইখানে গিয়েও লিজার একাধিক সম্পর্ক ছিল যা বুরাক জানতে পারে এবং ব্যাপারটা ডিভোর্স অবধি চলে যায়। আমি ব্যাপারগুলো জানতাম না, কিন্তু কাল বুরাকের সাথে কথা বলে জানতে পারলাম। যদিও আরও কিছু ব্যাপার আছে যা আমি বলতে চাইছি না, ওটা বললে হয়তো আমার লজ্জা করবে। তো লিজা, এখন তুমি বলো, তুমি কেন এখানে এসেছো, কি উদ্দেশ্য নিয়ে এসেছো? লিজা চোখ মুখ শক্ত করে বলল, সম্পর্ক ছিল, কিন্তু পরে তো আর ওটা ছিল না। আরান শান্ত স্বরে বলল, ওইটা তোমাদের ব্যাপার, আমাদের বলার প্রয়োজন নেই। যা জানতে চেয়েছি তা বলো। লিজা কাঠ গলায় বলল, 1 মাস আগেও আমি এই বাচ্চাটাকে চাইতাম না, কিন্তু এখন আমার চাই। আমি তোমার কাছে ফিরতে চাই। আমি কখনো মা হতে পারবো না, কিন্তু আমার তো একটা বেবি প্রথম থেকেই আছে। আরান হাত মুট করে দাঁড়িয়ে আছে। আমি পরীকে খালার কোলে দিলাম। লিজা আবার বলল, আমাকে আমার বাচ্চা দিয়ে দাও। আমি লিজার সামনে গিয়ে সজোরে থাপ্পড় মেরে দিলাম। লিজা মুখে হাত দিয়ে ফিরতে আরেকটা থাপ্পড় মেরে দিলাম। সবাই এহেন কাণ্ডে উঠে দাঁড়ালো। আরান এসে আমাকে ধরতেই আরানের হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে লিজার গলা চেপে ধরলাম। তোর মতো নষ্ট মেয়ে আমি জীবনও দেখিনি। তুই ফিরবি আরানের কাছে, ভুলে যাস না মিসেস সাখাওয়াত শেখ, আরান এখনও বেঁচে আছে। আমি থাকতে আমার বরের আশেপাশে ঘেঁষতে দিব না। আর তুই নিজেকে বাচ্চার মা দাবি করিস? আরে তুই তো মা হওয়ার যোগ্যই না। যদি যোগ্য হতি তো জন্ম দেওয়ার পরপরই বাচ্চাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারতি না? বাচ্চা পেটে থাকার সময়কাল কথা নাই বললাম। একটা বাচ্চারু মহিলাও তার বাচ্চাকে বুকে আগলে রাখে। বাচ্চা কেঁদে উঠলে তার মন কেঁদে ওঠে। তোর মধ্যে তো মা সত্তাটাই নেই। যদি থাকতো তাহলে কালই দেখতে পেতাম, যখন বলার সত্ত্বেও তুই পরীর কান্না বন্ধ করতে দিসনি। কতবার করে বলেছি পরিবেশী কাঁদলে নিঃশ্বাস নিতে পারে না, তাও তোর মন গলেনি। এখন এসেছিস বাচ্চার দাবি নিয়ে, মেরে পুঁতে দেব আমার বাচ্চার দিকে হাত বাড়ালে। প্রয়োজনে খুনের দায়ে ফাঁসি হয়ে যাবে, তাও তোকে তোর মতো বাজেরু মহিলার কাছে আমি আমার মেয়েকে দিব না। আরান আমাকে জোর করে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে লিজার কাছ থেকে নিয়ে এলো। আমি এখনও রাগে ফুঁসছি। আরান শক্ত করে বুকের সাথে চেপে ধরে রেখেছে। জানিস, জাস্টিস রেবেকা ইন্সপেক্টর জুনেদকে বলল, আই হোপ আপনার আর কিছু বলে বোঝাতে হবে না। অ্যারেস্ট করেন একে। এর মতো মহিলার শাস্তির ব্যবস্থা আমি করব। এমন শাস্তি দিব যাতে করে আর কখনো এইসব করার কথাও মাথায় আনে না। আমার হোল লাইফে এরকম মহিলা দেখিনি। আগের বার আমি বিচারক হয়ে না, একজন মা, একজন বান্ধবী হয়ে বুঝিয়েছি। কিন্তু আসলে লোকে ঠিক বলে, অবুঝকে বোঝানো যায়, কিন্তু যে জেনে বুঝেও অবুঝ সাজে তাকে বোঝানো যায় না। লিজার পক্ষের যে উকিল ছিল উনি বলল, আমার লাইফে প্রথম কেস ছিল যেটাতে আমি হেরেও খুশি হয়েছি। আজও খুশি ওই দিন হেরেছি বলে। তবে আফসোস হচ্ছে এমন একটা মেয়ের পক্ষের উকিল ছিলাম আমি যে পশুর চেয়ে অধম। ইন্সপেক্টর জুনেদ হাস বলল, এই মহিলার শাস্তি কার্যকর হোক এই আশাই করি। তবে এই ক্ষেত্রে আমার যদি কিছু করার থাকে তো অবশ্যই করব। লিজার বর বুরাক বলল, আসলেই আমি মানুষ চিনতে ভুল করেছি। আমার বোঝা উচিত ছিল
যে মেয়ে প্রেগনেন্ট অবস্থায় পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে নিজের বাচ্চা নষ্ট করতে উঠে বসে লাগে, সে আর যাই হোক কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। তুমি মিস্টার সাখাওয়াতের মতো একজনের সাথে থাকতে পারোনি, তাহলে আমার সাথে কিভাবে থাকবে? আমি মিস্টার সাখাওয়াতের নখেরও যোগ্য না। মামনি বলল, পাপ বাপকেও ছাড়ে না। বাবাই মামনির সাথে সম্মতি দিয়ে বলল, ঠিক বলেছ। গাইনোকোলজিস্ট সাবিনা বলল, ডাক্তারদের জন্য সময়ের মূল্য অনেক, কিন্তু জীবনে এই প্রথম সময় ব্যয় করে ভালো লাগছে। শিশু বিশেষজ্ঞ রেহানা মুস্কি এসে বলল, ডাক্তার সাবিনা, আপনি ঠিক বলেছেন, তবে মিস্টার সাখাওয়াত, আমি মন থেকে দোয়া করি মিষ্টি আর পরীকে নিয়ে আপনি সুখী হন, আর কোনো লিজা যেন আপনাদের সম্পর্কের ফাটল ধরানোর চিন্তাও না করে, সেই দোয়া রইল। আরান মুস্কি হাসল। ইন্সপেক্টর জুনিয়তের নির্দেশ অনুযায়ী মহিলা কনস্টেবল এসে লিজাকে হাতকড়া পরিয়ে দিল। লিজা মহিলা কনস্টেবল এর হাত থেকে ছুটে আরানের কলার ধরে কিছু বলতে যাবে, তার আগে আমি ঠাটিয়ে আর একটা থাপ্পড় মেরে দিলাম। কত বড় সাহস! আমার বরের কলার ধরে! লিজা নিজের গালে হাত দিয়ে চকিত হয়ে তাকালো। আমি রাগ সপ্তম আসমানে উঠল, তাই রেগেই বললাম, খবরদার আমার বরের গায়ে তোর নোংরা হাত একদম দিবি না। আমি ওর বরের গায়ে তোর হাত দেওয়ার অধিকার কোনো পরনারীকে দেইনি, একদম মেরে দিব টাচ করলে। আরান মুস্কি এসে আমাকে আগলে রেখে বলল, দেখো লিজা, আমার বউ বাচ্চা আছে, তাই তুমি চাইলেও আমাকে গলাতে পারবে না, সো চেষ্টাও করো না। লিজা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। তখন মহিলা কনস্টেবল দুটি লিজাকে টেনে নিয়ে গেল বাইরে। ইন্সপেক্টর জুনিয়ত আরানের সামনে এসে দাঁড়িয়ে বলল, আই এম সরি মিস্টার সাখাত, না জেনে আপনাকে ভোগান্তিতে ফেলে দিলাম। আরান বলল, ইটস ওকে, তবে পরের বার থেকে কারোর সাথে এমন করবে না, অন্ততপক্ষে আগে যাচাই করে নেবেন। ইন্সপেক্টর মুস্কি হেসে মাথা নেড়ে সম্মতি দিয়ে চলে গেল। বিচারপতি রেহেনা আমার আর আরানের সামনে এসে দাঁড়ালো। আমার মাথায় হাত বুলিয়ে মুস্কি হেসে বলল, মিস্টার আরানকে কোর্টে ভেঙে পড়তে দেখেছিলাম আমি, লিজার সামনে আকুতি মিনতি করতে দেখেছি, কাউকে এমন করতে কখনো দেখিনি। তবে বিচারকের সত্তার বাইরে আমি একজন নারী, একজন মা। আমার ছেলেও আরানের মতো মন থেকে কোথাও না কোথাও একটা আক্ষেপ করেছিলাম, এই ছেলেটার জীবনে এমন কেউ যদি হতো যে তাকে আগলে রাখে, শক্ত করতে সাহায্য করবে আর তার দুঃখগুলোকে নিঃশেষ করে দিবে। এখন মনে হচ্ছে আসলে এমন কেউ এসেছে, সেই একজন। দোয়া করি সুখে থাকো মা।